অনেক দিন আপনাদের সাথে কথা হয় না। কথা না হওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন চাকরির পরীক্ষার কোনো সার্কুলার হচ্ছে না। আমরা সবাই হতাশ যে কখন, যেহেতু চাকরির পরীক্ষার সার্কুলারগুলো হচ্ছে না কৃষিভিত্তিক, অতএব এখন আমরা কি করব। কিন্তু আমরা তো বসে থাকতে পারবো না, আমাদের তো পড়তে হবে। কারণ হুট করে যখন সার্কুলার আসা শুরু করবে তখন যেন আমরা অন্ততপক্ষে চাকরির প্রস্তুতির জন্য বেসিক ইয়েটা থাকে আমাদের। তো আজকে আমি এই মাসের কৃষি নিয়ে একটু কথা বলবো। আপনারা চাইলে একটু ভালো করে ধৈর্য ধরে শুনতে পারেন। এরকম একটু একটু নলেজ আপনার পুরো নলেজকে অনেক বাড়িয়ে দেবে এবং আপনার কিন্তু পরবর্তীতে প্রেশারটা কম পড়বে। খেয়াল করুন, এখন মাঠে কি ধান আছে। মাঠে এখন বোরো ধান কিছুদিন আগে লাগানো হয়েছে। বোরো ধান, যে বোরো ধান লাগানো হয়েছে সেই বোরো ধানটা এখন টিলারিং স্টেজে আছে। আপনাকে তাহলে জানতে হবে ধান খেতে, ধান গাছের কয়টা গ্রোথ স্টেজ আছে। কী কী স্টেজ আছে গ্রোথ স্টেজে আপনারা বুঝেছেন? সিডলিং স্টেজ, টিলারিং স্টেজ, পেনিকেল ইনিসিয়েশন স্টেজ, মিল্কিং স্টেজ, স্টেজ, এরকম অনেকগুলো ধাপ আছে। ধাপগুলো ক্লিয়ারলি আপনারা কিন্তু মুখস্থ করে রাখবেন এবং জেনে রাখবেন কোন স্টেজ কতদিন থেকে কতদিন এবং কোন স্টেজের ম্যানেজমেন্টটা কেমন। যেমন দেখেন, এখন এই মুহূর্তে ধান খেতে, বোরো ধানে পানির ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন যদি খেতে পানি না থাকে তাহলে কিন্তু টিলারিং ভালো হবে না এবং ফার্টিলাইজার ম্যানেজমেন্টটাও খুবই ইম্পর্ট্যান্ট। খেয়াল করে দেখেন, বোরো ধানে আপনার এখন ইউরিয়া সারের সেকেন্ড স্প্লিট, যেটা ইউরিয়া সারের সেকেন্ড স্প্লিট কেন বলছি, বোরো ধানে যখন আপনার সার প্রয়োগ করা হয়, বেশিরভাগ সার মানে সবগুলো সার এই ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময় জমিতে দিয়ে দেওয়া হয়। শুধু ইউরিয়া সারটা 3/1 দেওয়া হয়। বাকি 3/এর যে 2 ভাগ রাখা হয় সেটা জমিতে যে বপন করা হয়েছিল তার 20 দিন পর, সাধারণত 20 দিন পর জমিতে দেওয়া হয় এবং ফাইনাল ডোজ যেটা সেটা দেওয়া হয় পেনিকেল ইনিশিয়েশনের, মানে পেনিকেলের যে একটা থোর বলা হয়, সেই থোর ইনিশিয়েশনের 1 সপ্তাহ আগে। ওটা ফার্মাররা বুঝতে পারে। আমরা ইউজুয়ালি বলি 20 দিন 40 দিন, তার মানে 0 দিন, 20 দিন, 40 দিন, এই 3টা স্টেজে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। আর অন্যান্য সবগুলো সার প্রয়োগ করা হয় জমি একদম ফাইনাল ল্যান্ড প্রিপারেশনের সময়। খেয়াল করে রাখবেন, টিএসপি এবং দস্তা সার কিন্তু কখনোই জমিতে একসাথে প্রয়োগ করা হয় না। কারণ হচ্ছে, দস্তা সার যদি জমিকে টিএসপির সাথে মেশানো হয়, অ্যান্টাগনিস্টিক ইফেক্ট পড়ে। আপনারা জানেন, দুইটা সার যদি পজিটিভ রিয়াকশন হয় তাহলে সিনার্জিস্টিক ইফেক্ট বলা হয়, আর দুইটা সার একই সাথে দেওয়ার পর যদি নেগেটিভ ইফেক্ট তৈরি হয়, মানে দুইটা সারের কার্যকারিতা কমে যায়, তাকে বলা হয় অ্যান্টাগনিস্টিক। সেক্ষেত্রে টিএসপি এবং দস্তার মধ্যে অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপ আছে। এবার খেয়াল করে দেখেন, আপনার পানি ব্যবস্থাপনার কথা বলছিলাম। আপনারা জানেন বোরো ধানে 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় প্রায় কতটুকু, 3000 লিটার, অনেকে বলে 2500 লিটার বা 3000 লিটার পানি আপনার লাগে 1 কেজি ধান উৎপাদনে। অতএব পানি সাশ্রয় হওয়ার জন্য খুবই জরুরি একটা পদ্ধতি হচ্ছে AWD প্রযুক্তি। AWD মানে হচ্ছে অল্টারনেট ওয়াইটিং অ্যান্ড ড্রাইং মেথড। জমিতে বোরো ধানের ক্ষেতে যদি আপনার যে একটা আপনার মাঠটা আছে, সেখানে মাঠের মধ্যে পানি সবসময় একদম ডোবানো থাকা লাগবে এরকম কিন্তু না। শিকড়ের গোড়ায় যদি পানি থাকে, দ্যাটস এনাফ। সেজন্য আমরা মাঠের মধ্যে একটা পারফোরেটেড, মানে ছিদ্রযুক্ত ছোট্ট একটা পাইপ এটা মাঠের মধ্যে ঢুকিয়ে দিই। ঢুকিয়ে দেওয়ার পর ওই পারফোরেশন দিয়ে, ওই ছিদ্র দিয়ে যদি মানে রোড জোনে বা কাছাকাছি যদি পানি থাকে, বোঝা যায় যে পানি আছে, তাহলেই আমরা ওই জমিতে আর পানি দেওয়ার প্রয়োজন নাই। তবে যদি পানি না থাকে সেক্ষেত্রে পানি দিতে হবে। এই পদ্ধতি ব্যবহার করলে আমরা ভূগর্ভস্থ পানি অনেক বেশি সেভ করতে পারি, যেটা বোরো ধানের ক্ষেত্রে অনেক আমাদের জন্য সাশ্রয়ী হবে। প্লাস খেয়াল করে দেখেন, বোরো ধানে আমরা যদি পানি বেশি ব্যবহার করি তাহলে জমিতে মিথোজেনেসিস প্রক্রিয়ায় মিথেন গ্যাস ফর্ম করে। আপনারা জানেন কি না, আমাদের এই বায়ুমণ্ডলে মিথেন গ্যাসটা, এটা কিন্তু গ্রিন হাউস গ্যাস আমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। আপনারা জানেন, এটার সাথে একটু রিলিভেন্ট কথা বলে নিই। বিশ্ব উষ্ণায়নের কারণে বর্তমানে পৃথিবীতে মারাত্মক 2টা ঘটনা যদি আপনাকে এখন এই মুহূর্তে বলা হয় যে সর্বশেষ 2টা মারাত্মক ঘটনার কথা বলুন, তাহলে আপনাকে বলতে হবে সর্বশেষ আমাদের মক্কা মদিনায়, সেখানে কিন্তু বন্যা হয়েছে এই বছর, ব্যাপক বন্যা হয়েছে মক্কা মদিনায়। মরুভূমির দেশ মক্কা মদিনায়, যেখানে কখনোই বন্যা হয়নি সেখানে বন্যা হয়েছে। আবার খেয়াল করে দেখুন, আমেরিকায় লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায়, সেখানে কিন্তু ভয়াবহ রকমের দাবানল হয়েছিল। প্রশ্ন হতে পারে যে কেন দাবানল হলো।
খেয়াল করে দেখেন, যেখানে দাবানল হয় আমরা জানি শুধু গরমকালে বা গ্রীষ্মকালে দাবানলের কথা চিন্তা করেছিলাম, সেটা কিন্তু শীতকালেই হচ্ছে। কারণটা কি? বাতাসের আর্দ্রতা এত কম, মানে যখন দেখা যাচ্ছে ময়েশ্চার লেভেলটা 10 থেকে 15% যখন রিলেটিভ হিউমিডিটি থাকে, তখন মানে এত খসখসে হয়ে যায় পাতা, ময়েশ্চার এত কম থাকে, কোথাও একটা স্ফুলিঙ্গ, কোথাও একটা জাস্ট স্পার্কিং যদি আপনার লাগে, তাহলে সেখানে সাথে সাথে আগুন ধরে যায়। এবং একটু বাতাস থাকলে, হেভি উইন্ড থাকলে সেটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। আপনারা জানেন সেখানে হেভি উইন্ড ছিল, প্রচণ্ড রকম বাতাসের গতিবেগ ছিল, প্রায় হেরিকেনের গতিবেগ ছিল, প্লাস আপনার সেখানে ময়েশ্চার ছিল খুবই কম। দুইটা কারণেই কিন্তু ক্যালিফোর্নিয়াতে আমাদের আগুন লেগে ভয়াবহ রকম, হলিউড, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই করতে পারি আমরা। অতএব এই ক্লাইমেট চেঞ্জের এই বড় একটা প্রবলেম, সেটা কিন্তু হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশনের ফলে। এই গ্রিন হাউস গ্যাস আসছে ব্যাপকভাবে আসছে ধান ক্ষেত থেকে। ধান ক্ষেতে মিথোজেনেসিস নামে যে ব্যাকটেরিয়ার ফলে, মিথোজেনেটিক ব্যাকটেরিয়ার ফলে যে আপনার মিথেন ফর্ম করছে, সেই মিথেনটা বায়ুমণ্ডলে আসছে। অতএব আমরা যদি পানি কম ব্যবহার করি তাহলে কিন্তু মিথোজেনেসিসটা কম হয়, সেক্ষেত্রে আমাদের জমি থেকে গ্রিন হাউস গ্যাস ইমিশনের মাত্রাও কিন্তু কমে যায়। ধান নিয়ে কথা হলো, এবার আপনাদেরকে গম নিয়ে বলি। এখন কিন্তু গম কিন্তু কিছুদিন পরেই হারভেস্ট হবে। গম যেহেতু হারভেস্ট হবে, গমের এই মুহূর্তে ব্লাস্ট কিন্তু গমে একটা প্রমিনেন্ট একটা রোগ। আপনারা জানেন বাংলাদেশে ব্লাস্ট কিন্তু খুব বেশি দিন হয়নি, সম্ভবত 2000 বা 2008 এইরকম একটা সময়। আপনার ডেটটা জেনে রাখবেন, কত সালে বাংলাদেশে প্রথম গমে ব্লাস্ট আসে, এবং তারপর থেকে কিন্তু ব্লাস্টটা এখন একটা ব্যাপক মাত্রায় বাংলাদেশে আসে, এবং বাংলাদেশে গমের উৎপাদন কিন্তু কমে গেছে এই ব্লাস্টের কারণে। সেক্ষেত্রে ব্লাস্ট প্রতিরোধী কয়েকটা গমের জাতের নাম শিখে রাখতে হবে, এবং ব্লাস্ট হলে জমিতে কোন দিতে হয়, ওষুধটা দিতে হয়, সেটা কি ট্রোপার নাকি নেটিভো, একটু জেনে রাখতে হবে। এটা একটু আপনারা মনে রাখবেন। ব্লাস্টটা কিন্তু গমের ক্ষেত্রে খুবই। গম কতদিন বয়স হয়? গম মানে সাধারণত গমের জীবনকাল কতদিন? গমের জীবনকাল 120 থেকে 125 দিন এরকম হয় সাধারণত। কথা বলছিলাম বোরো ধানের ব্যাপারটা নিয়ে। বোরো ধানের জীবনকাল কতদিন হয় সাধারণত? বাংলাদেশে বোরো ধানের জীবনকাল সাধারণত 150 থেকে 160 বা 65 দিন পর্যন্ত হয়। যেগুলো আর্লি ভ্যারাইটি সেগুলো 145 বা 50 দিনের হয়, যেমন বৃধান 88, এগুলো হচ্ছে আর্লি ভ্যারাইটি। তবে 89, 92 এগুলো হচ্ছে লেট ভ্যারাইটি, এগুলো 60-65 দিন লাগে। এখন বাজারে সবচেয়ে প্রচলিত বোরো ধানের সবচেয়ে ভালো কয়েকটা জাতের নাম যদি জিজ্ঞেস করা হয়, আপনাকে অবশ্যই বলতে হবে বৃধান 89, বৃধান 92, এগুলো খুবই খুবই ভালো রেজাল্ট আসছে। তবে পুরনো কিছু জাত ছিল এখনও পর্যন্ত বাংলাদেশে চলে, যেগুলো বোরো ধানে খুবই চলতো, সেটা হচ্ছে বৃধান 28, বৃধান 29। তবে আমরা সেই জাতগুলো ইনব্রিডিং ডিপ্রেশনের ফলে জাতের বিশুদ্ধতা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, ভ্যারাইটাল পিউরিটি নষ্ট হয়ে গেছে, এবং সেই জাতগুলো মানে খুব বেশি এখন আর রোগ প্রতিরোধী না, সেই কারণে সেই জাতগুলো এখন বাজার থেকে উঠে যাওয়ার ফলে তারপরে প্রশ্ন করতে পারে তারপরেও কেন কৃষকরা এটা করে। কারণ কৃষকদেরকে আমরা ডিই এবং অন্যান্য অর্গানাইজেশন এখনও পর্যন্ত সেভাবে মোটিভেট করতে পারেনি, কিংবা সেই ধানটা বা সেই চালটা তার ভালো লাগে, কিংবা সেই ধানের প্রতি তার এখনও পর্যন্ত আগ্রহ আছে। তাহলে কথা হচ্ছে বিএডিসি কেন এখনও পর্যন্ত 28 এবং 29 ধানের জাত উদ্ভাবন করে, মানে বীজ উৎপাদন করে? কারণ হচ্ছে বিএডিসি সেই জাতের বীজ উৎপাদনই করবে যে জাতগুলো মার্কেটে চলমান। মার্কেটে এখন বিএডিসি দেখা গেল 92 জাত প্রচুর পরিমাণে করলো। বিএডিসি তো একটা মার্কেটিং একবার কর্পোরেশন, তাদের কাজ হচ্ছে সেল করা, সিড সেল করা। এখন দেখলো যেটা ভ্যারাইটিটা তারা বাজারে ছেড়েছে সেটা কেউ কিনছে না, তাহলে তো হবে না। কৃষকের ডিমান্ড অনুযায়ী বিএডিসি কিন্তু বীজ সাপ্লাই করে। আপনারা কি জানেন 1 কেজি বীজের দাম কত? ধানের বীজের দাম কত? কৃষিবিদ হিসেবে এটা জানা উচিত। 1 কেজি বীজের দাম 40 থেকে 50 টাকা, এটা হচ্ছে নর্মাল বীজের দাম, বা 50 থেকে 60 টাকা, এটা হচ্ছে বাজারে নর্মাল বীজের দাম। কিন্তু 1 কেজি হাইব্রিড বীজের দাম প্রায় 500 থেকে 600 টাকা। খেয়াল করে দেখেন, 1 কেজি হাইব্রিড বীজের দাম 500 থেকে 600 টাকা। হাইব্রিড বীজ পরিমাণে অনেক কম লাগে, এবং এটা বিদেশ থেকে বাংলাদেশে আসে দেখে বাংলাদেশে নিজেরা উৎপাদন করতে পারেনি বিধায় হাইব্রিড বীজের দাম অনেক বেশি, এবং এই বীজটা কর্পোরেট বিজনেসম্যানরা এটাকে আটকিয়ে রেখেছে দেখে এটার মার্কেটে দাম বেশি। এবার প্রসঙ্গটা চেঞ্জ করি। আমাদের এবার প্রসঙ্গটা হচ্ছে বাজারে কিন্তু এখন সবজির দাম অনেক কম। কারণটা কি? কারণ হচ্ছে
খেয়াল করে দেখেন, এই কিছুদিন আগে ৩-৪ মাস আগে যখন প্রচণ্ড বন্যা গেল, বন্যার পরে বৃষ্টি গেল, লেটের দিকে এসে সবাই একসাথে সবজি করার জন্য মাঠে ঢুকে পড়েছে। ফলে হয়েছে কি, সবাই অ্যাট এ টাইম সবজি বুনেছে, সবজি গাছ লাগিয়েছে, ফলে হারভেস্টিং টাইমটা সবার একসাথে হয়ে গেছে। যখন ফুলকপি হারভেস্ট করতে গেল, যখন মূলা হারভেস্ট করতে গেল, সিম হারভেস্ট করতে গেল, দেখা গেল সব কৃষক অ্যাট এ টাইম হারভেস্ট করছে। ফলে হচ্ছে কি, একজন কৃষকের একটা ফুলকপির চারার দাম 3 টাকা। এটার ম্যানেজমেন্ট সব কিছু মিলিয়ে প্রায় একটা ফুলকপি বড় করতে 10 থেকে 12 টাকা খরচ পড়তে যায়, কিন্তু সেই ফুলকপি বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকায়। কারণ বাজারে অ্যাট এ টাইম সব ফুলকপি বাজারে চলে আসছে। মার্কেট সাপ্লাই এবং ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আমাদের কিছুই করার নেই। এবং এটা যেহেতু পেরিশেবল ফ্রুট ভেজিটেবল, এটাকে আমরা করতে পারছি না। তবে যদি আমরা কোল্ড স্টোরেজ করে এগুলো সংরক্ষণ করতে পারতাম, তবে অবশ্যই এটা আমাদের সুযোগ ছিল ভালো অনেক লম্বা সময় রাখার জন্য। এবার সবজির দাম এগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিতে পারি। আমরা এখনও বলছি না, থিওরিটিক্যালি বলতে পারি, যদি সব কৃষকরা অ্যাট এ টাইম না করে, যদি তারা একটা ফসল না করে, যেমন ফুলকপি করলো, সিম করলো, গাজর করলো, অনেকগুলো ফসল যদি করে, সেক্ষেত্রে তার রিস্কটা মিনিমাইজ করা হয়। দ্যাট ইজ কল্ড ক্রপ ডাইভার্সিফিকেশন বা ফুড ডাইভার্সিফিকেশন। সেক্ষেত্রে তার চান্স থাকে একটাতে লস হলেও আরটাতে লাভ ভালো হবে। যেমন টমেটোতে ভালো লাভ হতে পারে, বা ব্রোকলিতে ভালো লাভ হতে পারে, ক্যাপসিকামে ভালো লাভ হতে পারে। এইবার আরেকটা জিনিস, এখন কিন্তু সরিষা হারভেস্টিংয়ের সময় হয়েছে। খেয়াল করেছেন সরিষার জীবনকাল কতদিন? সরিষার জীবনকাল মাত্র 70 থেকে 80 দিন বা 90 দিন। আমাদের বাজারে সবচেয়ে প্রচলিত কোন সরিষাটার জাতটা ভালো? বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 15, বাড়ি সরিষা 18, এই জাতগুলো খুবই ভালো। সরিষার মধ্যে কতটুকু তেল থাকে দেখে নেবেন, জেনে নেবেন। প্লাস হচ্ছে সরিষা যে হারভেস্ট করার পর, এই হারভেস্টের আগে দিয়ে সরিষাতে কি হয়? অল্টারনারিয়া ব্লাইট হয়, সেটা আপনারা জেনে রাখবেন। অল্টারনারিয়া ব্লাইটের কজাল অর্গানিজম এবং ম্যানেজমেন্ট কি, এটা জেনে নেবেন। এটা একটা ছত্রাকজনিত রোগ, সেটা জেনে নেবেন আপনাদের কি করতে হবে। এইবার লাস্ট একটা পয়েন্ট হচ্ছে যে সামনে মধু মাস আসবে, জ্যৈষ্ঠ মাস। তার আগে দিয়ে এখন গাছে গাছে আম গাছে মুকুল আসছে, লিচু গাছে মুকুল আসছে। আমাদের ম্যানেজমেন্টটা কী হবে? দেখেন, আপনাকে কিন্তু আমি লিচু গাছ ম্যানেজ করতে বলছি না, আপনাকে জেনে রাখতে বলছি লিচু গাছে প্রবলেম হলে, আম গাছে প্রবলেম হলে আপনি কৃষিবিদ হিসেবে আপনার কি করা উচিত, এরকম ছোট ছোট তথ্য জেনে রাখলেই আপনি কিন্তু পরবর্তীতে ভালো করবেন। কারণ এখন আম গাছে যে লিচু ফুল আসছে, মুকুল আসছে, সেটার জন্য আম গাছে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে করতে হবে। কখন কখন স্প্রে করবেন? কয়টা স্প্রে করবেন? 3টা স্প্রে করবেন। এক হচ্ছে আমের মুকুলটা ফুটে যাওয়ার আগে স্প্রে করতে হবে। আমের মুকুল যখন ফুটে যাবে তখন কিন্তু স্প্রে করা যাবে না, কারণ তখন যদি আপনি কীটনাশক স্প্রে করেন তাহলে গাছের মধ্যে আর পলিনেশন হবে না, পোকাগুলো আর সেখানে পলিনেশন করতে পারবে না। ফলে পলিনেশন না হলে সব আনফার্টাইল থেকে যাবে এবং কোনো ফলন আসবে না সেখান থেকে। খেয়াল করে দেখেন, তাহলে একটা দিলাম আমরা ফুল ফুটার আগে, আরেকবার ফুল ফুটে গিয়ে একটু যখন গুটি আসবে তখন আমরা একটা দিব, আর একটা হচ্ছে মার্বেল দানার মতো যখন হবে তখন আমরা একটা স্প্রে দিব, কীটনাশক আর ছত্রাকনাশক মিলিয়ে দিব। খেয়াল করে দেখেন, আমরা আম গাছে যে যত্ন নেই, আম গাছে যদি কিছুদিন আগে যত্ন নিতাম, মানে এই যে ফুল ফুটতেছে আর 1 মাস আগে যদি যত্ন নিতাম, তাহলে কি হতো? তাহলে আম গাছের প্রচুর নতুন পাতা গজিয়ে যেত, ফুল আসতো না। এজন্য আম গাছের ফুল আসার আগে, মানে কালে আসার আগে বা শীতকালে আম গাছের পানি দেওয়া, সার দেওয়া, এই ধরনের যত্ন নেওয়া উচিত না। নিলে আম গাছে পাতা চলে আসে, সেক্ষেত্রে ফুল আসে না। তবে এখন যত্ন নিতে হবে, গাছে ইরিগেশন দিতে হবে, সেচ দিতে হবে, সার দিতে হবে, দিলে খুব কাজে লাগবে। অনেকে আমরা বলি আমের গুটি ঝরে যাচ্ছে, লিচুর গুটি ঝরে যাচ্ছে, আম ফেটে যাচ্ছে, লিচু ফেটে যাচ্ছে। এটাকে কিন্তু খুব সহজে মিনিমাইজ করা যায়। বোরনের অভাবে গাছের এই ফলের দানাগুলো পড়ে যায়। সেক্ষেত্রে বোরন সারটা যদি স্প্রে করে দেওয়া হয়, আপনারা জানেন মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু স্প্রে করে আপনার গাছে দেওয়া যায়, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট জমিতেও দিতে পারেন, মানে চারপাশে রিং করে সেখানে দেওয়া যায় এবং স্প্রে করে দেওয়া যায়। সেটা বোরন সার আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে সোলোবোর আছে, বোরিক অ্যাসিড আছে, বোরাক্স আছে। বোরনিক সলিউবাইল অ্যাসিড বা বোরাক্সে কত পার্সেন্ট বোরন থাকে, এগুলো সব রিলিভেন্ট কোশ্চেন। আপনার সাথে সাথে জেনে রাখতে হবে যে আমি যে বোরন দিচ্ছি, বোরন বা বোরিক অ্যাসিড বা সোলোবোর, এখানে কতটুকু বোরন থাকে একটু জেনে রাখবেন। আরেকটা কথা,
সারের দামগুলো জেনে রাখবেন। এখন এই মুহূর্তে বাজারে ইউরিয়া সারের দাম 27 টাকা কেজি, টিএসপি সারের দাম 27 টাকা কেজি, ডিএপি সারের দাম 21 টাকা কেজি, এমওপি সারের দাম 20 টাকা কেজি। এই জিনিসগুলো যদি আপনারা জেনে রাখেন, আশা করি আপনারা ভালো করতে পারবেন। এই মাসের কৃষির পাশাপাশি আপনারা আগের মাসের কৃষি এবং অন্যান্য ভিডিওগুলো বেশি বেশি দেখুন, দেখলে আপনার নলেজ অনেক বাড়বে। আশা করি আপনারা সবাই ভালো করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।